লাস্ট পর্বে এশিয়ার সবথেকে বড় ড্রাই ফিশ মার্কেট দেখার পর আমরা সোজা চলে এলাম চিল্কাতে। পান্থনিবাস বারকুল। দাঁড়িয়ে আছি ওটিডিসি পান্থনিবাসের সামনে। ওটিডিসি ওয়েবসাইট থেকে এই পান্থনিবাসে ঘর বুক করা যায়। এখানে আসার জন্য নিয়ারবাই রেলওয়ে স্টেশন হচ্ছে বালুগাঁও। এটি হলো ওটিডিসি বোট বুকিং কাউন্টার। এখান থেকে 5 সিটার বোট বুক করা যায়। খরচ 1257 টাকা পার আওয়ার, অথবা 7 সিটার বোটও বুক করা যায়, সেক্ষেত্রে খরচ পড়ে 2360 টাকা পার আওয়ার। এছাড়াও রয়েছে স্পিড বোটের সুবিধা। 5 জন করে একটি স্পিড বোটে খরচ পড়ে 3540 টাকা 40 মিনিটের জন্য। সরকারি কাউন্টারে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত চলে লাঞ্চ ব্রেক, সেক্ষেত্রে আমার মতো করতে পারো। পাশেই রয়েছে বেসরকারি টিকিট কাউন্টার, সেখান থেকে 1200 টাকার টিকিট কেটে কালীজয়ী আইল্যান্ডে কালীজয়ী মন্দির ঘুরে দেখে আসতে পারো। আমরা কিছু ফ্যামিলি একসাথে হয়ে যাওয়ায় মাথাপিছু টিকিটের খরচ কিছুটা কম পড়েছিল। এছাড়াও এখানে দেখার মতো আছে নলবন, যেটি একটি বার্ড স্যাংচুয়ারি, চাঁদে গুহা আইল্যান্ড, যেটি একটি বার্ড আইল্যান্ড, শতপদা, যেটিকে ডলফিন পয়েন্টও বলা হয়, পারিকুদা বা কিং প্যালেস, হানিমুন আইল্যান্ড, সি মাউথ, যেখানে দয়া নদী এসে মিশেছে, কালী যুগেশ্বর মন্দির, ব্রেকফাস্ট আইল্যান্ড এবং রাজা হাসনা। ছেলেটি প্রথমে লম্বা বাঁশের দ্বারা পলি মাটি থেকে নৌকাকে আলগা করে নিল, এরপর মোটর চালিয়ে বোটটিকে সচল করবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে নাশপাতি আকৃতির এই চিল্কা লেককে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। উত্তর দিকটি পড়ে খুর্দা জেলাতে এবং পশ্চিম দিকটি পড়ে গঞ্জাম জেলাতে। পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলা জুড়ে প্রায় 1100 স্কয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এই চিল্কা লেক। গোপালপুরের কাছে পড়ে বারকুল, রম্ভা এবং বালুগাঁও। পুরীর কাছে পড়ে শতপদা, যেখান থেকে ডলফিন পয়েন্ট দেখা যায়। পুরী থেকে শতপদার দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আমরা এখন রয়েছি বারকুল চিল্কাতে। কিছু পরে আমরা যাব রম্ভা চিল্কাতে, তবে শতপদা চিল্কাতে আমরা আজকে ভিজিট করব না, সেটি পুরী থেকে ভিজিট করাই ভালো। এটি একটি সরকারি বোট। সরকারি কাউন্টার থেকে বুক করলে এই বোটটিতে চড়া যেত। জায়গায় জায়গায় পলি মাটির উচ্চতা নির্ধারণের জন্য এইরকম রড পোতা আছে, কারণ দয়া নদীর দ্বারা বছরে প্রায় 1.6 মিলিয়ন মেট্রিক টনের মতো পলি এসে জমা হয় এই চিল্কা হ্রদে। 132টি গ্রামের প্রায় 1.5 লাখ মৎস্যজীবী এই লেকের উপর ভরসা করে নিজেদের জীবিকা নির্বাহ করেন। তাছাড়াও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবথেকে বড় শীতকালীন পরিযায়ী পাখিদের ঠিকানা হলো এই লেক। হ্রদটি দৈর্ঘ্যে প্রায় 64.3 কিলোমিটার লম্বা এবং প্রস্থে 20 কিলোমিটার চওড়া। চলে এসেছি কালীজয়ী মন্দিরে। এখানে কালী মাতাকে পূজা করা হয়। এই কালীজয়ী কালী মাতার একটি রূপ, যিনি 10ম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। কথিত আছে জয়ী নামে নতুন বিবাহিত একটি মেয়ে তার স্বামীর সাথে দেখা করার জন্য বাবার সাথে চিল্কা হ্রদের মধ্যে একটি দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেয়। পথে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নৌকাডুবি হলে জয়ীর বাবা এবং নৌকার মাঝি প্রাণে বাঁচলেও জয়ী জলের তলে তলিয়ে যায়। জয়ীর নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় কালীজয়ী। পরবর্তীকালে প্রখ্যাত কবি পণ্ডিত গোদাবরীশ মিশ্রা তার কবিতার মাধ্যমে এই ঘটনাকে বর্ণিত করেন। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা ফেরার পথ ধরলাম। ডক্টর রাধাচরণ পান্ডা তার হিস্ট্রি অফ পারিকুদ বইতে
লিখে গেছেন শ্রী জগন্নাথ মান সিং। বাংকার বা বানাপুরের রাজা 1717 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন। দিনের আলো পড়ে এলেও কিছু মানুষ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ওড়িশার দক্ষিণ অংশে গঞ্জাম জেলায় বঙ্গোপসাগরের উপকূলে গড়ে ওঠা গোপালপুর আসলে একটি গ্রাম ছিল। পরবর্তীকালে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের সময় এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত হয়। বার্মা ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রতিস্থাপনের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বড় বন্দর প্রতিষ্ঠা করেন। সেই থেকে গোপালপুর একটি গুরুত্বপূর্ণ বন্দর। পশ্চিমে ঢলে যাওয়া সূর্য তার লাল রং ছড়িয়ে দিচ্ছিল চিল্কার বুকে। দূরে দেখা যাচ্ছে পাহাড়। মাছ ধরা ছাড়াও কাজু বাদাম রপ্তানি এবং ট্যুরিজম হলো এখানকার মানুষদের অন্যতম জীবিকা। এটি হলো বারকুল লেক। এই বারকুল লেকের নাম অনুসারেই চিল্কার এই অংশকে বারকুল বলা হয়। চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল নীলকণ্ঠেশ্বর মন্দিরে। গঞ্জাম জেলার নির্মলঝোরে রয়েছে এই মন্দির। নির্মলঝোর কথার অর্থ হলো বিশুদ্ধ জলের ধারা। পাশেই রয়েছে মরুয়া পাহাড়, যেটি ইস্টার্ন ঘাট রেঞ্জের বারাঘাটি পাহাড়ের একটি অংশ। প্রাচীনকালে এই মন্দিরকে এইভাবেই তৈরি করা হয়েছিল যে পাহাড় থেকে জলীয় ধারা বাহিত হয়ে এই মন্দিরে এসে জমা হতো। তার থেকেই এই অঞ্চলের নাম হয় নির্মলঝোর। মন্দিরের গায়ে কারুকার্যগুলো এখনো অটুট রয়েছে। অপূর্ব সুন্দর এই কারুকার্যগুলো দেখতে দেখতে মোহিত হয়ে যেতে হয়। শিব মন্দিরে 3 দেওয়ালে 3 ভগবানের মূর্তি খোদিত ছিল। একদিকে ছিল গণেশ, একদিকে ছিল কার্তিক এবং আরেক দিকে ছিল মাতা পার্বতী। এছাড়াও 3টি খুব সুন্দর সুন্দর দেখতে মণ্ডপা রয়েছে। একটি হলো স্নানা মণ্ডপা, আরেকটি মগরা মণ্ডপা, আরেকটি দোলা মণ্ডপা। ভিড়হীন পরিষ্কার পরিচ্ছন্ন নীলকণ্ঠেশ্বর মন্দিরের পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। প্রায় 400 বছর আগে তৈরি এই মন্দিরের সময় মাদ্রারাজ বংশ এই কালিকটে রাজত্ব করছিল। 1676 সালে রাজা অপরাজিতা শ্রী বালুকেশ্বর মাদ্রারাজ এই মন্দিরটি তৈরি করেছিলেন। এখন যে মন্দিরটি ঘুরে দেখছি এটি হচ্ছে শিব মন্দির। নীলকণ্ঠেশ্বর হলো মহাদেব শিবেরই একটি রূপ। এছাড়াও এখানে ভগবান বিমলা, রাধা কৃষ্ণ, জগন্নাথ এবং সূর্যদেবের পুজো করা হয়। মন্দিরটি বিকেল 5টা 5:30 নাগাদ বন্ধ হয়ে যায়, তাই তার আগে আসতে হবে এবং হাতে বেশ কিছু সময় নিয়ে আসলে খুব ভালো লাগবে এই জায়গাটি। চোখে পড়ল নরসিংহদেবের একটি মূর্তি। মন্দিরের এই সাদা পোর্শনটা দেখতে কিন্তু ভুলো না। এখানেই এমন ব্যবস্থা করা আছে যেখানে চ্যানেলের মাধ্যমে পাহাড়ের সমস্ত বাহিত জল এসে সঞ্চিত হয়, তারপর সেটি পাশের পুকুরে ট্রান্সফারও হয়। মন্দিরের মাঝে পুকুরটির নাম হলো মগরকুণ্ড। চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থল চিল্কা লেকের দক্ষিণে অবস্থিত রম্ভাতে। রম্ভাতে দেখার মতো রয়েছে রম্ভা প্যালেস, যেটি 1791 থেকে 92 সালের মধ্যে তৎকালীন গভর্নমেন্ট কালেক্টর থমাস স্নোদগ্রাস বানিয়েছিলেন। এছাড়াও রম্ভাতে দেখার মতো জায়গাগুলি হলো কারাডাবাড়ি ওয়াটারফলস, নিউ তাম্পারা লেক, অলিভ টার্টল নেস্টিং জোন, মুন্না ফোর্ট, কোটাগাডা ফোর্ট এবং মহেন্দ্রগিরি পাহাড়। রম্ভাতেও রয়েছে ওটিডিসির পান্থনিবাস। ওটিডিসি ওয়েবসাইট থেকে এই পান্থনিবাস বুক করা যায় এবং রম্ভাতে থাকাও যায়।
রমভাতা থেকে এইসব জায়গাগুলো ঘুরে দেখা যেতে পারে। এখন দাঁড়িয়ে আছি ভিউ পয়েন্টে, যেখান থেকে দারুণ একটা সানসেট এনজয় করছি। আমার সাথে গোপালপুর ঘুরতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘোরাঘুরির পালা শেষ, ফিরে এলাম মেফেয়ার রিসোর্টে। মেফেয়ার থেকে দুর্দান্ত একটি সূর্যাস্ত দেখতে দেখতে দিনটা শেষ করলাম। কাল ফিরে যাব কলকাতায়, কালকে সকালের ট্রেন। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এনাদের সাথে যোগাযোগ করলে ন্যায্য মূল্যে সাইট সিনের ব্যবস্থা করিয়ে দেন। একটু অত বার্গেনিং চলতে পারে। সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার এই বাতিকটা আছে জানিও। পরের দিন সকালে ব্রেকফাস্ট খেয়ে চলে এলাম ব্রহ্মপুর স্টেশনে। বেলা 12:40 নাগাদ আমার ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে। এটি ছিল চেন্নাই এক্সপ্রেস। অনেক নতুন নতুন জায়গা ঘুরলাম, অনেক জায়গা বাকিও থেকে গেল। আমার মতে বাকি থাকা ভালো, তবেই না আবার ফিরে আসবো। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছে দিল রাত 1:30 নাগাদ। এত রাতে হাওড়া স্টেশন থেকে বাড়ি ফেরার গাড়ি পাওয়াটা বেশ মুশকিল হয়ে গেছিল। আশা করি তোমাদের আমার সাথে ঘুরতে ভালো লেগেছে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো জার্নিতে। সবাই খুব ভালো থেকো। এখনকার মতো আসি, বাই।